আজ আমরা নবম শ্রেণীর বাংলা নাটক ধীবর বৃত্তান্ত এবং বাংলা ব্যাকরণ ধ্বনি পরিবর্তনের কারণ ও বিভিন্ন রীতি এই দুটি বিষয় নিয়ে রিভিশন করব। আমরা প্রথমে আলোচনা করব ধীবর বৃত্তান্ত। প্রথম আমরা নিয়েছি 5 নম্বরের প্রশ্ন। তোমাদের নাটক থেকে মূলত 5 নম্বরেরই প্রশ্ন আসে, 3 নম্বরের প্রশ্ন আসে না। ধীবর বৃত্তান্ত থেকে আমরা মোটামুটি কয়েকটি প্রশ্ন নিয়েছি, সেগুলো আমরা প্রথমে আলোচনা করব। প্রথম যে প্রশ্নটি, ঘটনাক্রমে সে আংটি পেল এক ধীবর, ধীবরের আংটি পাওয়ার কাহিনীটি লেখো। তোমরা জানো শকুন্তলাকে মহর্ষি কর্ণের আশ্রমে গান্ধর্ব মতে বিবাহ করেছিলেন রাজা দুষ্মন্ত এবং স্মৃতিচিহ্ন হিসেবে দিয়ে গিয়েছিলেন একটি আংটি। মহর্ষি কর্ণের আশ্রম থেকে শকুন্তলা আসছিলেন স্বামী গৃহে, কিন্তু ইতিপূর্বে ঋষি দুর্বাসার অভিশাপ তার জীবনে নেমে এসেছিল, যে অভিশাপে তিনি কিন্তু তার সেই একমাত্র স্মৃতিচিহ্ন কিন্তু তিনি হারিয়ে ফেলেছিলেন শচী তীর্থে স্নান করার সময়। সেই আংটিটি গিলে ফেলেছিল একটি মাছ, যে মাছ পেয়েছিল একজন ধীবর, ধীবর মানে জেলে। তার সেই কাহিনীটি তোমাদের আলোচনা করে দেখাতে হবে, কিভাবে সে এই আংটিটি পেয়েছিল, পূর্বাপর আংটি কিভাবে এলো সেইটা, এবং ধীবর কিভাবে পেল সেই পর্যন্ত আলোচনা করতে হবে। তোমাদের প্রতিটি প্রশ্নের শব্দসীমা, উত্তরের শব্দসীমা 150টি শব্দ, কম বেশি 150টি শব্দ। তোমাদের 10% শিথিলতা থাকে, তোমরা মোটামুটি 150টি শব্দের মধ্যে লিখবার চেষ্টা করবে। দ্বিতীয় প্রশ্নটি দেখো, আংটি পাওয়ার পরে ধীবরের যে অভিজ্ঞতা হয়েছিল তা নিজের ভাষায় লেখো। আংটি পেয়ে ধীবর কিন্তু এক নতুন অভিজ্ঞতা লাভ করেছিল, কারণ সেই আংটিটি ছিল মণিখচিত এবং রাজার নাম খোদাই করা ছিল, যে কারণে তাকে নানা রকম ব্যঙ্গ, বিদ্রূপ, গাঁট কাটা, চোর ইত্যাদি নানা রকম অভিধায় ভূষিত হতে হয়েছিল রাজশ্যালক এবং 2জন রক্ষীর কাছ থেকে। তারপর তারা ধরে নিয়ে গিয়েছিল রাজার কাছে তাকে। তারপর রাজা কিন্তু সেই আংটিটি দেখবা মাত্র চিনতে পারে এবং ধীবরকে শুলে চড়ানোর পরিবর্তে তাকে আংটির সমমূল্য পরিমাণ অর্থ তাকে কিন্তু তিনি পুরস্কার স্বরূপ দিয়েছিলেন। তাহলে তোমাদের এই আংটি পাওয়ার পরে ধীবরের যে অভিজ্ঞতা, সেটা নিজের মতো করে নিজের ভাষায় গুছিয়ে লিখতে হবে, সংক্ষেপে লিখতে হবে, অতি বিস্তারিত কিন্তু নয়। পরবর্তী যে প্রশ্নটি আমরা দেখব সেটি হচ্ছে, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে বর্ণিত ধীবর চরিত্রটি আলোচনা করো। ধীবর চরিত্র, এখানে ধীবরের কোনো ব্যক্তি নাম নেই, সেখানে ধীবর চরিত্র হিসেবেই আমরা তাকে দেখতে পাই। এই চরিত্রটি কিন্তু একটি অনন্য সাধারণ চরিত্র হয়ে উঠেছে। আপাত দৃষ্টিতে সাধারণ জেলে হলেও তার মধ্যে কিন্তু বেশ কিছু চরিত্র বৈশিষ্ট্য আমরা দেখি। তার মধ্যে প্রথম আমরা যেটা দেখি, তার পেশার প্রতি মর্যাদা বোধ আমরা দেখি। এই পেশার প্রতি মর্যাদা বোধের কারণে যখন রাজশ্যালক তাকে ব্যঙ্গ করে যে তোর জীবিকা তো বেশ পবিত্র বলতে হয়, তখন সে উত্তরে বলে এরকম বলবেন না, যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয়, ঘৃণ্য হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। অবশ্যই যে কাজ করে সেই কাজ, কোনো কাজই ছোট নয়। ধীবরের এই নীতিবোধ আমাদের আশ্চর্য করে। তারপর আমরা যেটা দেখি, তার চরিত্রের সততা। ধীবরের চরিত্র একটা সৎ চরিত্র। রাজশ্যালক রক্ষীদেরকে আংটি পাওয়ার বিষয়ে সে যা যা বলেছে, পরবর্তীকালে সে সবই সত্য বলে প্রমাণিত হয়েছে। প্রথমে কিন্তু ধীবরের কথা কেউ বিশ্বাস করেনি, কিন্তু পরবর্তীকালে কিন্তু তার সব কথা সত্য বলে প্রমাণিত হয়েছে। তাই ধীবর চরিত্রটা তোমাদেরকে কিন্তু পয়েন্ট ওয়াইজ আলোচনা করতে হবে। এরপরে যে অংশটা আমরা দেখি, সেটা পরের প্রশ্ন যেটা দেখছি সেটা হচ্ছে রাজার চরিত্র আমরা দেখি। রাজা এখানে একজন গম্ভীর প্রকৃতির মানুষ। রাজাকে
আমরা একজন গম্ভীর প্রকৃতির মানুষ হিসেবেই দেখি, এবং তিনি যে আংটিটি দিয়েছিলেন শকুন্তলাকে এবং পরবর্তীকালে ভুলে গিয়েছিলেন, কিন্তু ভুলে যাওয়া তার রাজকার্যে হয়তো তিনি মত্ত ছিলেন। যদিও এই নাট্যাংশে বলা রয়েছে যে এখানে ঋষি দুর্বাসার অভিশাপে তিনি ভুলে গিয়েছিলেন, হয়তো কোনো কারণে, হয় অভিশাপে নতুবা রাজকার্যে মত্ত থাকার কারণে তিনি শকুন্তলার কথা ভুলে গিয়েছিলেন। কিন্তু সেই স্মৃতিচিহ্ন দেখতে পাওয়া মাত্র কিন্তু রাজা সেই তার স্ত্রীকে নিজের স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন। তাই জন্য সেই চরিত্রটিকে আমরা কিন্তু শুধুমাত্র একজন দুরাচারী রাজা হিসেবে আমরা দেখি না, তার মধ্যেও কিন্তু সৎ মানবিক গুণ আমরা দেখি। এরপর আমরা দেখব যে ধীবর বৃত্তান্ত নাট্যাংশের কয়েকটি অপ্রধান চরিত্র। আমরা বলি কোনো নাটকের ক্ষেত্রে প্রধান চরিত্র যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অপ্রধান চরিত্রগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। সেখানে অপ্রধান চরিত্রগুলির মধ্যে আমরা 3টি চরিত্রের কথা দেখতে পাচ্ছি। একজন হচ্ছেন রাজশ্যালক, আর 2জন রক্ষী সূচক, জানুক, শকুন্তলা, প্রিয়ঙ্গদা, মহর্ষি কর্ণ। এদের কথা উল্লেখ থাকলেও কিন্তু এদের কোনো সরাসরি সেইভাবে উপস্থিতি এই নাট্যাংশে নেই, খুব অল্প সংখ্যক উপস্থিতি রয়েছে। আমরা দেখি প্রথমে রাজশ্যালক চরিত্রটিকে। রাজশ্যালক কিন্তু ক্ষমতার অধিকারী, রাজার শ্যালক এবং তা সত্ত্বেও ক্ষমতার অধিকারী। তিনি ধীবরের পেশা নিয়ে বিদ্রূপ করেছেন, তবে নগর রক্ষার দায়িত্বপ্রাপ্ত রাজশ্যালককে তুলনায় কিছুটা দায়িত্ববোধ সম্পন্ন বলেও আমাদের মনে হয়েছে। তার তুলনায় যে 2জন আমরা রক্ষীর কথা পাচ্ছি, একজন সূচক আর একজন জানুক, এদের নাম আমরা পাচ্ছি, এরা কিন্তু তুলনায় অনেক বেশি দায়িত্বজ্ঞানহীন এবং অমানবিক, ঠাট্টা বিদ্রূপ করেছে মানুষকে, এই রকম একটি 2টি চরিত্র আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এক্ষেত্রেও আমাদের একটা বিষয় বলার, সেটা হচ্ছে যে সূচক জানুক কিন্তু পদমর্যাদায় রাজশ্যালকের থেকে অনেক নিচুতে, এবং তাদের হয়তো শিক্ষাগত যোগ্যতাও কম, সামাজিক অবস্থানও অনেক নিচুতে। ঠিক সেই কারণে হয়তো তাদের সেই রুচিসম্পন্ন ব্যবহার আমরা কিন্তু দেখতে পাই না। এবার আমরা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেটিও কিন্তু ওই 5 নম্বর, কিন্তু এর মধ্যে ভাগ করা থাকবে 2+3। প্রথম হচ্ছে যে প্রশ্নটি, যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় বা ঘৃণ্য হলেও তা পরিত্যাগ করা উচিত নয়, এটি ধীবর বলেছেন। কোন প্রসঙ্গে বলেছেন? যখন রাজশ্যালক এবং 2জন রক্ষী তাকে গাঁট কাটা, চোর এরম অপবাদ দিয়েছে, ঠিক তখন। আর এই উক্তির যথার্থতা আমরা বৈদিক যুগ থেকে দেখি, বর্ণাশ্রম প্রথা, সেখানে কিন্তু জন্মের নিরিখেই মানুষের কর্ম নিরূপণ হতো, কিন্তু পরবর্তীকালে সেখানে আমাদের এর ব্যতিক্রম আমরা দেখি। এখানে ধীবর ওই সময় মধ্যযুগে দাঁড়িয়েও কিন্তু একটি মানবিক উদাহরণ আমাদের সামনে রেখেছেন। এই উক্তিটি একটি মানবিকতার একটি উদাহরণ হিসেবে আমাদের সামনে রয়েছে, যে বৃত্তি নিয়ে মানুষ জন্মেছে, সেই বৃত্তি তাকে করতে হয়, এটা ঠিক, কিন্তু তা নিন্দনীয় হতে পারে না, এবং কোনো কাজই ছোট নয়। যদি সেটা ছোট হয় তবুও সেটা পরিত্যাগ করা উচিত নয়। দ্বিতীয় যে প্রশ্ন সেটা আমরা দেখি, সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে, মন্তব্যটি প্রসঙ্গ উল্লেখ করো। মন্তব্যটি এখানে আমরা দেখি যে এখানে যখন চোর সাব্যস্ত করে ধীবরকে রাজসভায় নিয়ে এসেছেন, তখন রাজশ্যালক রাজাকে সমস্ত ঘটনা জানাতে প্রাসাদে ঢুকে যায়। আর এই পর্বেই দেখি রাজা আংটিটিকে স্বচক্ষে দেখেন। রাজপ্রাসাদ ফিরে এসে রাজশ্যালক রক্ষীদের উদ্দেশ্যে এই কথাগুলি বলেছেন। এই অংশটি দেখে রাজা এই আংটিটি দেখে রাজা কি করেছিলেন? এই আংটিটি দেখে রাজা কিন্তু প্রিয়ঙ্গদা, এই শকুন্তলাকে স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন। এর পরবর্তী অংশে আমরা দেখি পরের যে প্রশ্নটি, বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞ পশুবধের সময় নির্দয় হয়ে থাকে। প্রসঙ্গ উল্লেখ সহ মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। বেদজ্ঞ ব্রাহ্মণ তিনি দ্বিজ, তিনি দয়াপরবশ হবেন, এটাই স্বাভাবিক,
কিন্তু এখানে আমরা দেখি যে হয়তো তিনি দয়াপরায়ণ হতেও পারেন, বেদজ্ঞ যিনি ব্রাহ্মণ, কিন্তু যখন পশু বলির সময় আসে তখন কিন্তু তাকে নির্দয় হতেই হয়। এই মন্তব্যটি কিন্তু করা হয়েছে সেই যখন গোসাপ খাওয়া জেলে সেই প্রসঙ্গে, যখন বলা হয়েছে, রাজশালক বলেছে নিশ্চয়ই গোসাপ খাওয়া জেলে, এবং যখন সেই বৃত্তি নিয়ে যখন তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে যে নিন্দনীয় বৃত্তি হলেও সেটা পরিত্যাগ করা উচিত নয়, ঠিক সেই মুহূর্তে কিন্তু এই উক্তিটি করা হয়েছে। তোমরা প্রত্যেকটা ক্ষেত্রে, এই প্রশ্নের ক্ষেত্রে তোমাদের শব্দসীমা হচ্ছে 150টি, তোমরা সেইভাবেই কিন্তু উত্তরটি লিখবে। 2 যোগ 3, 2 নম্বরে, প্রথমগুলো সব 2 নম্বরের মতো, প্রসঙ্গ 2 নম্বর, এবং তারপরে যে তাৎপর্য বিশ্লেষণ করো 2 নম্বর। তোমাদের এখানে 3 নম্বরের কোনো প্রশ্ন আসে না, নাটক থেকে তোমাদের 5 নম্বরের প্রশ্নই করতে হবে। এরপর দেখো 4 নম্বরের প্রশ্ন, একই যাতা অনুগ্রহ, কে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছেন, এরূপ উক্তি করার কারণ কি? একই যাতা অনুগ্রহ, এটা কিন্তু আমরা নাটকের একেবারে শেষের দিকে পাই। দুজন রক্ষী যখন দেখলেন যে শুলে দেওয়ার পরিবর্তে তাকে আংটি সমমূল্যের পরিমাণ অর্থ দেওয়া হলো ধীবরকে, তখন তারা এরূপ উক্তি করেছে। তাই প্রসঙ্গ এবং উক্তি করার কারণ আলাদা আলাদাভাবে তোমাদের করতে হবে। 5 নম্বর প্রশ্নটি আমরা দেখি, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। কে কাকে কথা বলেছেন? রাজা বলেছেন ধীবরকে। কথা বলার কারণ কি? যে শকুন্তলাকে তিনি এতদিন মনে রাখেননি, সেই শকুন্তলার স্মৃতিচিহ্ন রাজাকে এনে দিয়েছিলেন ধীবর। তাই রাজা শকুন্তলাকে ফেরত পেয়ে অত্যন্ত আনন্দিত, কিন্তু গম্ভীর প্রকৃতি হওয়ার জন্য তার সেই আনন্দের প্রকাশ তিনি করতে পারেননি। তাই তিনি এখানে ধীবরকে এই উক্তিটি করেছিলেন। ধীবরের কারণে তিনি যেহেতু শকুন্তলাকে ফিরে পেয়েছিলেন, সেই জন্য তিনি এই উক্তিটি করেছেন। এরপর আমরা যাব অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু বিকল্প ভিত্তিক প্রশ্নে, যার দুটিরই মান হচ্ছে, প্রশ্ন মান হচ্ছে 1। এই প্রশ্নগুলির উত্তর তোমরা টেক্সটের মধ্যেই পাবে। তোমরা একটু ভালো করে দেখে নাও। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা টেক্সটটা যদি ভালো করে পড়ো, নাটকটা যদি ভালো করে পড়ো, নাট্যাংশটি, তাহলে তোমরা নিজেরাই উত্তর লিখতে পারবে। এবং এই প্রথম প্রশ্নের ক্ষেত্রে তোমাদের সম্পূর্ণ পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে, এবং বহু বিকল্প ভিত্তিকের ক্ষেত্রে তোমাদের মূল সব বাক্যটি কপি করে নিয়ে সঠিক অপশানটি শুধুমাত্র লিখতে হবে। এক্ষেত্রে অন্যরকম করা চলবে না। প্রথম প্রশ্ন দেখো, মহর্ষি কর্ণের উপস্থিতিতে দুষ্মন্ত কি করেছিলেন? ঋষি দুর্বাসা কেন অপমানিত বোধ করেছিলেন? ঋষি দুর্বাসা শকুন্তলাকে কি অভিশাপ দিয়েছিলেন? রাজসভায় শকুন্তলা অপমানিত হয়েছিলেন কেন? ধীবরের পাওয়া আংটিটি দেখতে কেমন ছিল? এগুলো সব একটি পূর্ণ বাক্যে তোমাদের লিখতে হবে। বহু বিকল্প ভিত্তিকের ক্ষেত্রে আমরা দেখি, রাজা ছিলেন গম্ভীর প্রকৃতির, না উচ্ছল প্রকৃতির, না উগ্র প্রকৃতির, না নম্র প্রকৃতির? এর মধ্যে থেকে যেটি সঠিক অপশান সেটাই শুধুমাত্র তোমাদের লিখতে হবে। 2 নম্বর প্রশ্ন দেখি, মহারাজ ধীবরকে দিয়েছিলেন, কি দিয়েছিলেন? আংটির মূল্যের সমপরিমাণ অর্থ, না আংটিটি, না স্বর্ণ মুদ্রা, না মাছ ধরার সরঞ্জাম? তোমরা এই বাক্যটা লিখে যেটা সঠিক হবে সেটাই শুধুমাত্র লিখবে। 3 নম্বর দেখো, রক্ষীদের ফুলের দাম হিসেবে জেলে দিয়েছিল, কি দিয়েছিল? পারিতোষিক, মাছ, তার পুরস্কারের অর্ধেক, না কোনোটিই নয়? এর মধ্যে যেটি সঠিক সেটি তোমরা লিখবে। 4 নম্বর প্রশ্ন আমরা দেখি, অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে। বক্তাকে? ধীবর, রাজশালক, জানুক, না সূচক? এবার এর মধ্যে যেটা তোমার সঠিক মনে হবে তুমি শুধু সেই অপশানটাই লিখবে। 5 নম্বর প্রশ্ন দেখি, প্রভু অনুগৃহীত হলাম, ধীবরের অনুগৃহীত হওয়ার কারণ কি? রাজা তাকে মুক্তি দিয়েছেন, নাকি তার চোর অপবাদ ঘুচেছে, নাকি রাজা আংটির সমমূল্যের অর্থ তাকে পাঠিয়েছিল, নাকি রাজা তার সঙ্গে দেখা করতে চেয়েছেন? কোনটি? তোমরাও এক্ষেত্রেও তোমরা যেটি সঠিক সেই উত্তরটি লিখবে। এটা বারবার বলছি যে তোমরা
এই সব অপশান লিখতে হবে না, যেটা সঠিক তোমাদের শুধুমাত্র সেটাই লিখতে হবে। টেক্সটটা ভালো করে পড়লেই তোমরা সব উত্তর পেয়ে যাবে। এবার আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের ধ্বনি পরিবর্তনের কারণ ও বিভিন্ন রীতি। তোমাদের প্রথমেই বলি যে এক্ষেত্রে কিন্তু তোমাদের 1 নম্বরের অতিরিক্ত প্রশ্ন আসে না, বড় প্রশ্ন কিছু আসে না। আমি তোমাদের কতগুলো উত্তর সংকেত দিয়েছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রথম প্রশ্নটি আমরা একটু দেখব। কোন প্রতিবেশী ভাষার প্রভাবে বাংলায় পদান্তিক যুক্ত ব্যঞ্জনও হসন্ত ব্যঞ্জনের মতো উচ্চারিত হয়? এটা হলো হিন্দি ভাষার প্রভাবে। যেমন বন্ধ মানে ধর্মঘট, কিন্তু শেষে আমাদের যেরকম বন্ধ হতে পারতো, কিন্তু তা না বলে আমরা বন্ধ বলছি। তাহলে হিন্দি ভাষার প্রভাবে, কোন প্রতিবেশী ভাষার প্রভাবে? না হিন্দি ভাষার প্রভাবে। 2 নম্বর প্রশ্নটি দেখি, লক্ষ্মী থেকে লক্ষ্মী এই উদাহরণে কোন কারণে ধ্বনি পরিবর্তন হয়েছে? এটা ধ্বনি পরিবর্তনের রীতি নয়, কিন্তু কারণ চাওয়া হয়েছে। এখানে আমরা জটিল উচ্চারণকে সহজ করে নেওয়ার জন্যই লক্ষ্মী, লক কয় মনুষ্যয় ক্ষয় ময়ে থেকে লক্ষ্মী ক খ এরকম আলাদা করে নিয়েছি। তারপর এটা আমরা দেখি, আদি স্বরাগমের একটি উদাহরণ দাও। মানে প্রথমে শব্দের প্রথমে একটি করে স্বরধ্বনির আগমন ঘটেছে। দুটির ক্ষেত্রেই, যেমন দেখো স্পর্ধা আমরা অনেক সময় বলি আস্পর্ধা, স্টেশন কখনো বলি স্টেশন। তাহলে এক্ষেত্রে আ এবং রস্বই এগুলো কিন্তু এসেছে। তাই আদি স্বরাগমের উদাহরণ এরকম আরো অনেক তোমরা বইতে পাবে, যে কোনো একটি লিখলেই হবে। অন্ত ব্যঞ্জনাগমের একটি উদাহরণ দাও। যেমন নানা থেকে নানান, খোকা থেকে খোকন, এই রকম নানান লাস্টে ন এসেছে, খোকা থেকে খোকন শেষে ন এসেছে, এগুলো সব ব্যঞ্জন ধ্বনি এবং অন্তে এসেছে, তাই অন্ত ব্যঞ্জনাগম। যে কোনো একটা উদাহরণ তোমাদের দিতে হবে। সমীভবনের ক্ষেত্রে সমীভবন কয় প্রকার ও কি কি? সমীভবন মোটামুটি আমরা জানি যে আগের ধ্বনির প্রভাবে পরের ধ্বনি, বা পরের ধ্বনির প্রভাবে আগের ধ্বনি, বা দুটি ধ্বনি একে অপরকে যখন প্রভাবিত করে, যখন প্রায় সমান সমান অথবা কাছাকাছি ধ্বনিতে রূপান্তরিত হয়, সেটাকে আমরা কি বলি? সমীভবন। সমীভবন আমরা দেখি 3 প্রকার। প্রগত সমীভবন, পরাগত সমীভবন, অন্যান্য সমীভবন। প্রগত সমীভবন পদ্ম, কিন্তু আমরা বলি কি পদ্ম? না, বলি পদ্ম। দ ম এটা হয়ে গেল দ দ, প্রথম ধ্বনির প্রভাবে পরের ধ্বনিটি পরিবর্তিত হলো। দ্বিতীয়টি দেখি আমরা, পরাগত সমীভবন। উত যোগ লাস, উল্লাস, উল্লাস বা পরে হলো উল্লাস, খণ্ডের ত পরবর্তী লয়ের প্রভাবে পরিবর্তিত হয়ে ল পরিণত হলো, তাই পরাগত সমীভবন। এরপর অন্যান্য, অন্যান্য মানে দুজনই দুজনকে করছে, পরিবর্তন করছে। যেমন উত যোগ শ্বাস, উচ্ছ্বাস, খণ্ডের ত পাল্টে গেল, আবার স পাল্টে গেল, সেই জন্য অন্যান্য সমীভবন। সমীভবন হচ্ছে 3 প্রকার, প্রগত সমীভবন, পরাগত সমীভবন, অন্যান্য সমীভবন। যদি পারো একটি করে উদাহরণও দিও, যদি না মনে থাকে তাহলে শুধু নামগুলো লিখলেই হবে। 6 নম্বর দেখি আমরা। 6 নম্বর প্রশ্ন হচ্ছে রিক্সা থেকে রিস্কা, এখানে ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম কার্যকর হয়েছে? এখানে বিপর্যাস, এই নিয়মটি কার্যকর হয়েছে। ক আর স স্থান পরিবর্তন করলো একে অপরের, তাই জন্য এটি ধ্বনি বিপর্যাস বা বর্ণ বিপর্যাস অথবা শুধু বিপর্যাস বললেও কিন্তু হবে। এরপরের যে প্রশ্ন সেটা আমরা দেখি, স্বঘোষী ভবনের বিপরীত প্রক্রিয়া কোনটি? তোমরা দেখেই বুঝতে পারছো স্বঘোষী, তার বিপরীত হচ্ছে অঘোষী ভবন। আমি এখানে শুধুমাত্র শব্দগুলো দিয়েছি, কিন্তু তোমরা তা করলে উত্তর এইভাবে দিলে হবে না, তোমাদের ক্ষেত্রে কিন্তু উত্তরটা পূর্ণ বাক্যেই দিতে হবে। আমরা আবার 8 নম্বর প্রশ্ন দেখি, স্বরসঙ্গতির একটি উদাহরণ দাও।
মানে পূর্বেশ্বর পরেশ্বরকে অথবা পরেশ্বর পূর্বেশ্বরকে যে প্রভাবিত করে এবং তার ফলে যে তাদের মধ্যে একটা সঙ্গতি বা সাম্য লাভ হয় তাকেই আমরা বলছি স্বরসঙ্গতি। যেমন মিথ্যা থেকে মিথ্যে, সুপারি থেকে সুপুরি, মূলা থেকে মূলো। আমি 3টে উদাহরণ দিয়েছি, তোমরা যে কোনো একটি উদাহরণ দিলেই হবে। এবার আমরা আসব বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের ক্ষেত্রে। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, সেক্ষেত্রেও কিন্তু প্রশ্নের মান হচ্ছে 1। তোমাদের আগেও আমি বলেছি, সেক্ষেত্রে তোমরা মূল যে বাক্য সেটা কপি করবে, আর যেটা সঠিক সেটাই শুধুমাত্র লিখবে, অন্যগুলো নয়। প্রথম প্রশ্নটি আমরা দেখি, নিচের কোন শব্দটি সমীভবন জাত নয়? তার মানে এখানে যতগুলো উদাহরণ দেওয়া আছে সবগুলোই হয়তো সমীভবন জাত, এর মধ্যে মাত্র হয়তো একটি যেটা সমীভবন জাত নয়। সমীভবন আমরা দেখেছি কি, যেটাকে আমরা বলি ব্যঞ্জন সঙ্গতি, মানে দুটো ব্যঞ্জন ধ্বনি একে অপরকে প্রভাবিত করে একরকম ধ্বনিতে রূপান্তরিত হয়েছে। বট ঠাকুর, গপ্প, পুজো, উড্ডিন। এর মধ্যে আমরা দেখছি বট ঠাকুর, গপ্প, উড্ডিন এগুলো সবই সমীভবন জাত, কিন্তু পূজা থেকে পুজো এটি কিন্তু স্বরসঙ্গতির উদাহরণ, তাহলে সমীভবন জাত তো নয়, তাই জন্য এটি হচ্ছে সঠিক উত্তর, পুজো। দ্বিতীয় যে প্রশ্ন, সেই প্রশ্নের ক্ষেত্রে আমরা দেখছি যে শরীর থেকে শরীর এই পরিবর্তনটি হলো কি ধরনের পরিবর্তন? এক হচ্ছে ঘোষীভবন, বিষমীভবন, সমীভবন না কি অপিনিহিতি? আমাদেরকে দেখতে হবে যেটা কোনটি। এটা সমান যে দুটো শব্দ ছিল সেটাকে বিষম করে দিল, আলাদা করে দিল, তাহলে এটি কিন্তু বিষমীভবনেরই উদাহরণ আমরা পাচ্ছি। 3 নম্বর প্রশ্ন দেখি আমরা, কন্যা থেকে কন্যা থেকে কোণে, কন্যা থেকে কন্যা থেকে কোণে এই পরিবর্তনটি কি? এখানে দেখো জফলাটা এখানে রস্বই হয়ে আগে এসেছে এবং পূর্বের স্বরের সঙ্গে একটা সন্ধি করে এখানে এ হয়েছে। এই যে পরিবর্তন, এই পরিবর্তনকে আমরা বলছি অভিশ্রুতি। কন্যা থেকে কন্যা হলে অপিনিহিতি হতো, কিন্তু এটা তারও পরবর্তী স্তর কোণে, এটা অভিশ্রুতি আমরা পাচ্ছি। 4 নম্বর যে প্রশ্ন, সেই প্রশ্নটা দেখি, নিচের কোনটি অল্প প্রাণী ভবন জাত ধ্বনি পরিবর্তনের ফল? অল্প প্রাণী মানে মহাপ্রাণ থেকে অল্প প্রাণী পরিবর্তন হয়েছে। শৃঙ্খল থেকে শিকল, পুস্তক থেকে পুঁথি, পতঙ্গ থেকে ফড়িং, বিকৃত থেকে বিকট। এখানে শৃঙ্খল থেকে শিকল এটি হচ্ছে অল্প প্রাণী ভবন জাত ধ্বনি পরিবর্তনের ফল, অল্প প্রাণী ভবন। ঠিক আছে, আচ্ছা, এরপরে যে অংশটা আমরা যাব পরে যে প্রশ্নে, সেটা হচ্ছে ব্যঞ্জন দ্বিত্ব। নিচের কোন শব্দটি ব্যঞ্জন দ্বিত্ব? ব্যঞ্জন দ্বিত্ব কি সেটা আমরা আগে একটু জেনে নিই। ব্যঞ্জন দ্বিত্ব হচ্ছে যে যখন ধরো শব্দের শেষে ব্যঞ্জন, একটি ব্যঞ্জন, কিন্তু উচ্চারণের প্রভাবে বা আদর আতিশয্যের কারণে সেটি যদি হয়ে যায় দুটি, সেক্ষেত্রে আমরা তাকে বলছি ব্যঞ্জন দ্বিত্ব। সেটা যে কোনো কারণে হতে পারে। যেমন দেখো, এটা প্রথম যে অপশন সেটাই কিন্তু এক্ষেত্রে হয়েছে, সেটা হচ্ছে ছোট থেকে ছোট্ট, বাতাসা থেকে বাসাতা, ধর্ম থেকে ধরম, আর কাকা থেকে কাকু। কিন্তু এখানে কোথাও দুটো ব্যঞ্জন শেষে নেই, একমাত্র এটি। তাহলে তোমরা বুঝতেই পারছো যে ব্যঞ্জন দ্বিত্বের উদাহরণ হচ্ছে ছোট থেকে ছোট্ট। এবার দেখি আমরা 6 নম্বর, পূর্ববঙ্গের আঞ্চলিক কথ্য ভাষায় এখনো ধ্বনি পরিবর্তনের কোন রীতিটির প্রয়োগ আছে?
পূর্ববঙ্গের আঞ্চলিক কথ্য ভাষায় এখনও ধ্বনি পরিবর্তনের কোন রীতিটি প্রচলিত আছে? সেক্ষেত্রে আমরা দেখি যে পূর্ববঙ্গে যে আঞ্চলিক উচ্চারণ সেখানে অপিনিহিতি, যেমন দেখো এখানে আমরা উদাহরণটা দেখতে পাবো, কন্যা থেকে কইন্যা, হ্যাঁ, রাত থেকে রাইত, আজি থেকে আইজ, হ্যাঁ, এগুলো সব হচ্ছে অপিনিহিতি। অপিনিহিতি হচ্ছে শব্দ মধ্যস্থ যদি কোনো ব্যঞ্জন ধ্বনির সঙ্গে হ্রস্ব ইকার বা হ্রস্ব উকার যুক্ত অবস্থায় থাকে এবং সেটা যদি ঠিক সেই ব্যঞ্জন ধ্বনির আগে উচ্চারিত হয়, তখন তাকে আমরা কি বলি? তখন তাকে আমরা বলি অপিনিহিতি। আর পূর্ববঙ্গের যে ভাষা, যে আমরা আঞ্চলিক ভাষা যেটাকে আমরা কি বলি? যেটাকে আমরা বলি বঙ্গালী উপভাষা। সেই বঙ্গালী উপভাষার কিন্তু একটা মূল বৈশিষ্ট্যই হচ্ছে অপিনিহিতি। বঙ্গালী উপভাষাকে চিনে নেওয়ার একটা অন্যতম উপায় হচ্ছে অপিনিহিতি। যেমন সেখানে তোমরা নিজেরাও জানো, যেটাকে আমরা সাধারণভাবে বলি বাঙাল ভাষা, সেই ভাষাতে আমরা দেখি রাইত, আইজ, কইন্যা এই ধরনের শব্দ আমরা ব্যবহার হতে দেখি এবং এখানে কিন্তু ধ্বনি পরিবর্তনের একটি রীতি প্রচলিত রয়েছে, সেটি হচ্ছে অপিনিহিতি। তোমাদের এই ক্ষেত্রে আমার একটু বিশেষভাবে বলার সেটা হচ্ছে, তোমরা যখন তোমাদের ব্যাকরণ বই পড়বে তখন তার পাশে দেখবে মনে রেখো, জেনে রাখো, এরকম ধরনের একটু ছোট ছোট বক্সের মধ্যে কিছু কিছু বিষয় দেওয়া থাকে। সেগুলো যদি একটু পড়বে, এই প্রশ্নটি সেরকমই একটি অংশ থেকে নেওয়া। ইচ্ছা করে এই প্রশ্নটি আমি এখানে ব্যবহার করলাম যাতে করে তোমাদের এটুকু বোঝাতে পারি যে তোমাদের কিন্তু খুব ডিটেলে পড়তে হবে এবং সেখানে তোমাদের সেই অংশগুলো থেকেও করতে হবে। মানে কাকে বলে উদাহরণ দাও, এ ধরনের প্রশ্ন যেমন আসতে পারে, কিন্তু সেটাই শেষ কথা নয়। যেহেতু তোমাদের আমি বলছি বারবার অতি সংক্ষিপ্ত এবং বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন আসবে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অত্যন্ত সচেতন থাকতে হবে। তাই জন্য আমাদের সমস্ত দিক বিষয়টিকে আলোচনা করতে হবে। তাই জন্য তোমরা যে বইটি পড়বে, তোমাদের যে পাঠ্য ব্যাকরণ বই, সেই ব্যাকরণ বইটি কিন্তু এই যে মূল যে উদাহরণ রয়েছে সেটার বাইরেও কিন্তু তোমরা যে পাশে পাশে যে বিষয়গুলো তোমাদের রয়েছে, যে মনে রেখো, জেনে রাখো, এই প্রশ্ন এইখান থেকে কিন্তু প্রশ্ন আসে, এই বিষয়গুলো তোমাদের পড়বে। এরকমই আরও আমরা কয়েকটা প্রশ্ন ওখান থেকে আমরা ব্যবহার করেছি যাতে করে তোমাদের এটুকু বলতে পারি। তাই আমাদের যেমন সমীভবন কাকে বলে জানতে হবে, আমাদের বিষমীভবন কাকে বলে জানতে হবে, আমাদের অভিশ্রুতি কাকে বলে জানতে হবে, আমাদের অপিনিহিতি কাকে বলে জানতে হবে, ঠিক তেমনি উদাহরণগুলোও কিন্তু আমাদের ভালোভাবে জানতে হবে যাতে করে আমাদের কোথাও কোনো জায়গায় অসুবিধা না হয়। এবং তার পাশাপাশি ব্যাকরণ বইতে জেনে রাখো, মনে রেখো, এই অংশগুলোও কিন্তু আমাদের ভালোভাবে পড়তে হবে। আরেকবার বলি, বহু বিকল্প ভিত্তিকে প্রশ্নের ক্ষেত্রে তোমাদের কিন্তু শুধু সঠিক অপশনটা লিখলেই চলবে, এছাড়া অন্য কিছু করার মানে অন্য অপশনগুলো লেখার দরকার হয় না। এবার আমরা আরও দুটি প্রশ্ন দেখি বহু বিকল্প ভিত্তিকের ক্ষেত্রে। মেজ দিদি থেকে মেজদি, এই পরিবর্তনটি হলো কি পরিবর্তন? এটি সমাক্ষর লোপ। তোমরা ভালো করে জানো সমাক্ষর লোপ কাকে বলে, তবু আমি আরেকবার বলি। সমাক্ষর হচ্ছে শব্দের শেষে যদি দুটি সমান অক্ষর থাকে, তার মধ্যে একটি লুপ্ত হলে তাকে আমরা বলছি সমাক্ষর লোপ। হ্যাঁ, এখানে দেখো যে দিদি, এর মধ্যে একটা দি উঠে গেল, তাই এই জন্য এখানে দুটো সম অক্ষর, তার মধ্যে একটি লোপ পেল, তাই জন্য একে আমরা বলছি সমাক্ষর লোপ। এরপর দেখো যে প্রশ্ন, তার মানে এর ক্ষেত্রে উত্তর হচ্ছে এটি সমাক্ষর লোপ। পরের প্রশ্ন হচ্ছে বিপ্রকর্ষ। বিপ্রকর্ষ হলো, আসলে বিপ্রকর্ষ একটা নাম, তার আবার আরেকটি নাম, সেটি বিপ্রকর্ষের একটি উদাহরণ আমি দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বিপ্রকর্ষের উদাহরণ হচ্ছে ধর্ম থেকে ধরম, কর্ম থেকে করম। ঠিক আছে, ধর্ম থেকে ধরম, তার মানে মাঝখানে একটা অ আসছে, তাই ভেঙে যাচ্ছে,
যুক্ত ব্যঞ্জন, মাঝখানে একটা স্বরধ্বনি আসছে, মাঝখানে স্বরধ্বনি আসছে, তাই মধ্য স্বরাগম। আশা করি তোমাদের এই যে আমরা আজকে যে রিভিশন করালাম তাতে তোমাদের একটু সাহায্য হয়েছে বুঝতে জিনিস, এই ব্যাকরণের বিষয়গুলো। তাহলে আজকের যে আমরা রিভিশনের পর্যায় করছি তাহলে সেটা এখনই আমরা শেষ করলাম।